বস, আজকের এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয় সেটা হচ্ছে এই টক্সিক এবং ধুরন্ধর 2 এর যে ক্ল্যাশ, সেখানে আজকে রকিং স্টার ইয়াশ তার একটা স্টেটমেন্ট যেটা নিয়ে ভীষণ রকম জলঘোলা হয়েছে। যেখানে সে একটা স্টেটমেন্ট দিয়েছে, তাকে রিপোর্টার জিজ্ঞাসা করে যে এই যে ঈদের সময় 19শে মার্চ ধুরন্ধর 2 রিলিজ করছে, তার জন্য কি টক্সিক নিয়ে চিন্তিত সে? ইয়াশ জানায় যে আমার ছবি রিলিজ ডেট আমি অনেক আগে অ্যানাউন্স করেছি। ধুরন্ধর 2 যখন অ্যানাউন্স হয়েছে, আমার মনে হয় মেকার্সদের বা টিমের একবার আমার সাথে কথা বলা উচিত ছিল, তারা সেটা করেনি। সাউথ ইন্ডাস্ট্রিতে আছে একটা ফ্রেন্ডলি অ্যাপ্রোচ রয়েছে, কিন্তু বলিউডে এটা একেবারেই এই অভ্যাসটা নেই। এটা তাদের করা উচিত ছিল। এবার যদি সে তার ছবি এখন মুভ করে, তা কোথাও একটা কি তার ফ্যান্সরা অফেন্ড হবে। এটা ইয়াশের কোট অ্যান্ড কোট স্টেটমেন্ট। এবার বিষয়টা হচ্ছে, তাহলে কি ধুরন্ধর 2 এই ছবিটা রিলিজ ডেট অ্যানাউন্স করার আগে মেকার্সদের উচিত ছিল ইয়াশ বা টক্সিকের টিমকে জানানো? দেখুন, আমি বহুবার বলিউডের খারাপ ছবি হয়, বলিউডের ভালো ছবি হচ্ছে না, ডিরেক্টরদের সেরকম নিজেদের কোনো অ্যাপ্রোচ নিয়ে কথা বলেছি। কিন্তু বারবার ডিবেটটা যদি এরকমভাবে হয় যে বলিউড যাই করে সেটা ভুল এবং সাউথ ইন্ডাস্ট্রি করছে বলেই সেটা ভালো, এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমি ইয়াশের বহু স্টেটমেন্ট, তার যেরকম ধরনের নেচার, সেটাকে খুব পছন্দ করি। তার কারণ সে বরাবরই তার ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলে, অন্যান্য ছবিকে প্রমোট করে, তাদের ইন্ডাস্ট্রির অন্যান্য অ্যাক্টরদেরকে খুব রেসপেক্ট করে, তাদের কাজকে নিয়ে কথা বলে, যেটা সব ইন্ডাস্ট্রিতে যারা সবথেকে বড় লিড তাদের করা উচিত। কিন্তু সবাই সেটা করতে পারে না, ইয়াশ সেটা করে। আমি এটাকে অবশ্যই বারংবার প্রেস করেছি। কিন্তু এখানে ইয়াশের যে স্টেটমেন্ট, সেটার সাথে একদমই সেই স্টেটমেন্টটা ইয়াশ বলছে বলে সেটাকে একদম ঠিক ধরে নিতে হবে, এটার কোনো মানে নেই। ধুরন্ধর ছবিটা এসেছে ডিসেম্বর মাসে, একদম শুরুর দিকে 2025-এ, এবং সেই সময় তারা ছবির প্রিন্টের সাথে পরবর্তী পার্টের রিলিজ ডেট অ্যানাউন্স করেছে। এবং তারা 19শে মার্চ আসছে, সেই সময় কিন্তু আরও অনেকগুলো ছবি আসার কথা ছিল ঈদে। এবার প্রত্যেককে জানান দেবে যে আমরা এই টাইমে আসছি, আপনারা পোস্টপোন করুন বা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। কেন করবে? তারা তাদের ছবি নিয়ে কনফিডেন্ট, তারা রিলিজ ডেট লক করেছে, ব্যাস তারা জানিয়ে দিয়েছে তাদের ছবির সাথেই। এটাতে কারোর থেকে পারমিশন নেওয়ার কোনো জায়গাই নেই। এবং ইয়াশ এখন যে স্টেটমেন্টটা দিচ্ছে এবং 3 বছর আগের যে স্টেটমেন্ট, এই দুটোর মধ্যে মারাত্মক পার্থক্য রয়েছে। আমি কথাটা কেন বলছি, এই যে আজকে বলছে হিন্দি ইন্ডাস্ট্রির মধ্যে এরকম কোনো ফ্রেন্ডলি অ্যাপ্রোচই নেই, সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে। যখন কেজিএফ চ্যাপ্টার 2 এবং বিস্ট আসে, সেই সময় আপনারা গুগল করুন, আপনারা আজকেও পেয়ে যাবেন, সেই ভিডিওটাও পেয়ে যাবেন, যেখানে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে বিস্ট আসছে, তো এই ক্ল্যাশটা নিয়ে আপনার কী অপিনিয়ন। সেখানে সে বলে যে এটা কোনো ইলেকশন হচ্ছে না যে একজন জিতবে একজন হারবে, দুটো ছবিরই স্পেস রয়েছে, দুটো ছবি দারুণ ব্যবসা করবে এবং বিজয় সে খুব ভালো একজন মানুষ, এরকম ধরনের স্টেটমেন্ট দেয়। এবং এটাও বলে যে আমার ছবির রিলিজ ডেট কিন্তু 8-9 মাস আগেই বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু সেই সময় থালাপাতি বিজয় সে খুব ভালো মানুষ, সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে এরকম কোনো বিভেদ নেই, এই ছবিটা আসুক ওই ছবিটা আসুক, দুটো ছবি বিজনেস করবে। 3 বছর আগে এরকম ধরনের স্টেটমেন্ট। এবং এখন যেহেতু উল্টো দিকে ধুরন্ধর 2 রয়েছে, যে ছবিটা একটা বিশাল বড় ছবি, যেই ছবিটার সাথে ক্ল্যাশে আসা কোথাও একটা গিয়ে সুইসাইড, সেই কারণে আজকে হিন্দি ইন্ডাস্ট্রির মধ্যে ওরকম ধরনের ফ্রেন্ডলি কোনো অ্যাপ্রোচ নেই, এরকম ধরনের কথা। তো এটা ভীষণ বড় হিপোক্রিসি হয়ে গেল না? কারণ 3 বছর আগেই তো সে বলছে দুটো ছবি আসতে পারে, দুটো ছবি ব্যবসা করতে পারে, ইলেকশন নয় এটা। তার কারণ সেই সময় কেজিএফের পিছনে একটা 2 ছিল, ওটা একটা সিকুয়াল ভ্যালু ছিল। এবার যেহেতু ধুরন্ধরের পিছনে একটা সিকুয়াল ভ্যালু রয়েছে, তাই জন্য আজকে হিন্দি ইন্ডাস্ট্রি তারা ফ্রেন্ডলি নেচারের নয়। আমার মনে হয় এই স্টেটমেন্টটা ভীষণ ভীষণ ভুল। আজকে যে কোনো ডেটে যে কেউ ছবি আনতে পারে। ডাঙ্কি যখন এসেছিলো, ডাঙ্কির তো রিলিজ ডেট অনেক আগে লক করা হয়েছিল, সালার অনেক পরে অ্যানাউন্স করেছে। তার মানে কি প্রভাস বা প্রশান্ত নীল তারা ওই ডেটে ছবিটা রিলিজ অ্যানাউন্স করে ভুল করেছে, বা তার শাহরুখ খানকে কোণঠাসা করতে চেয়েছে? এই ভাবনাগুলো কোত্থেকে আসে? যে ভাই যার ডেট যেরকম ইচ্ছা ছবি আনতে পারে। হ্যাঁ, বহু সময় 3-4টে ছবি হয়ে গেলে কি বহু ছবিরই সমস্যা হয়। এবার যেমন টক্সিকও বড় ছবি, ধুরন্ধর 2ও বড় ছবি। এবার কোথাও একটা গিয়ে এক্সিবিটাররা চায় দুটো ছবির থেকেই ব্যাপক বিজনেস করতে, কারণ দুটো ছবির মধ্যেই মারাত্মক পোটেনশিয়াল। সেটা হয়তো কোনো ছবির একটু কম হবে, কিন্তু তার আরেকটা ছবির মেকার্সরা বা টিম তারা ভুল বলছে, ভুল করছে, এমনটা একেবারেই নয়। আর আমি এই যে কথাটা বললাম, তার জন্য ইয়াশের টক্সিক নিয়ে আমি এক্সাইটেড নই বা ইয়াশকে সহ্য করতে পারছি না, এমন কিন্তু বিষয়টা একেবারেই নয়। আমি কিন্তু টক্সিক নিয়ে ডেফিনেটলি এক্সাইটেড, আমার টিজারটা ভালোই লেগেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে কিছু হলেই বলিউডকে কোণঠাসা করা, কিছু হলেই বলিউডের সমস্যা, বলিউডের হিরোদের সমস্যা, ডিরেক্টরদের সমস্যা, এই পিকচারটা সেট হয়ে গেছে। যে কারণেই বলিউডের কোনো ঠিক বিষয় উঠে আসলেও আগে সেটাকে ট্রোল করা হয়, পরে সেটাকে নিয়ে জাস্টিফিকেশান দেওয়া হয়। তো
তো আমার মনে হয় ইয়াসের যে স্টেটমেন্ট এটা একেবারেই ভুল। মানে কেন কেউ ছবি রিলিজ ডেট লক করবে, উল্টো দিকে কে আছে তার থেকে পারমিশন কেন নেবে? তারা তাদের ছবি নিয়ে কনফিডেন্ট, তারা তাদের ছবি অ্যানাউন্স করেছে। এবার যদি তোমার কোনো ইস্যু মনে হয় তাহলে তুমি মুভ করো, কিন্তু এখানে বলিউডের দোষ বা ডিরেক্টররা ফ্রেন্ডলি নেচারের নয়, এই কথাটা একেবারেই ঠিক না। আর যখন সে 3 বছর আগে নিজে এরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছে, তাহলে এটা সে কী করে এখন বলতে পারে? মানে যখন সাউথ ইন্ডাস্ট্রির মধ্যে ক্ল্যাশ হবে তখন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বলিউডের বড় ছবির সাথে ক্ল্যাশ হলে বলিউডের ডিরেক্টর, প্রডিউসার, প্রোডাকশন হাউসেরা হারামি। এই বিষয়টা খুব প্যাথেটিক। দুটো ছবি ভালো হোক, দুটো ছবি ব্যবসা করুক, এটাই চাই। তবে ব্যাপারটা হচ্ছে কি, ধুরন্ধর 2 নিয়ে এক্সিবিটাররা এরকম লেভেলে লাফাচ্ছে, তারা এরকমভাবে ধুরন্ধর 2কে শো দিতে চায়, যে কারণে বহু এক্সিবিটার টক্সিকের ডিস্ট্রিবিউটরকে বলছে ছবিটাকে অ্যাটলিস্ট একটু পিছাও, কিন্তু তারা ছবিটা পিছাতে চাইছে না। এবার যদি শোজ ভাগ হয়, যেরকম যা খবর, সেখানে কিন্তু ধুরন্ধর 2 একটু হলেও অ্যাডভান্টেজ বেশি পাবে। এবার যেটা নিয়েই হচ্ছে টক্সিকের টিম হয়তো চিন্তিত। এবার যেই চিন্তা থেকেই হচ্ছে এই স্টেটমেন্টটা, কারণ টক্সিকের একটা হিউজ বাজেট রয়েছে, আর ধুরন্ধর 2 এমনিতেই রিলিজের আগেই প্রফিটে রয়েছে। তো আমার মনে হয় ইয়াসের এই যে স্টেটমেন্টটা যেটা চারিপাশে ছড়িয়ে রয়েছে, এটা কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, এবং কোনোভাবেই ধুরন্ধরের টিমকে বা ধুরন্ধর 2 এর টিমকে ব্যাশ করা যায় না, তারা বলিউডের ছবি বলে। তো এই ছিল আমার ওপিনিয়ন এই বিষয়টা নিয়ে। আজকে আরও একটা বিষয় আপনারা জানেন নিশ্চয়ই, যে পাঠান ভার্সেস টাইগার, এই ছবিটা পুরোপুরি শেলভ হয়ে গেছে, ছবিটা হবে না। এবার এটা কিন্তু এই কারণে না যে তারা প্রপারলি কোনো ডিরেক্টর পাচ্ছে না, বা এই ছবিটার যে আইডিয়া সেটা ক্র্যাক করা যাচ্ছে না, এমনটা নয়। তার কারণ হচ্ছে বাজেট ইস্যু, এবং শাহরুখ খান এবং সালমান খানের যে রেমুনারেশন সেটা হিউজ হবে, যেই কারণে ওয়ারএফ এই ছবিটাকে ব্যাকিং করবে না। শাহরুখ খানের একটা স্টেটমেন্ট আছে যে, মানে একজন রিপোর্টার জিজ্ঞাসা করে যে সালমান, আপনি এবং আমির 3 জন একটা ছবিতে আসো। তো শাহরুখ বলে যে মানে আমরা চলে আসবো, কিন্তু তুমি প্রডিউস করবে তো, মানে প্রডিউস করতে করতে তোমার একদম দিওয়ালা বেরিয়ে যাবে, এরকম একটা টাইপের একটা স্টেটমেন্ট সে দিয়েছিল। তো ওটাই হচ্ছে বিষয়। কিন্তু এবার কিন্তু প্রোডাকশন হাউসটা যে কোনো প্রোডাকশন হাউস নয়, ওয়ারএফ তাদের একটা ডকুমেন্টারি আছে রোম্যান্স বলে, সেখানে ইয়াশ চোপড়া থেকে, তার মেকিং থেকে শুরু করে আদিত্য চোপড়া এবং তারা যাদের সাথে কাজ করেছে, প্রত্যেকের না বিভিন্ন রকমের পার্সপেক্টিভ ছিল। আমি ওই ডকুমেন্টারিটা দেখেছিলাম, রিভিউ করেছিলাম, খুব ভালো। ইয়াশ চোপড়া সেখানে বলছিল যে যখন সে সাকসেসফুল সিনেমা বানানোর চেষ্টা করছিল, তখন সে বুঝতে পারছিল না যে সে কি বানাতে চায় এবং সে কি বানাচ্ছে। যেই পয়েন্টে দাঁড়িয়ে তার ছবিগুলো ওয়ার্ক করছিল না, সে বুঝে যায় যে সে ভুলটা কী করছে। সে সাকসেসফুল ছবি বানানোর কথা ভাবছে, যেটা নিজে বানাতে চায় সেটা ভাবছে না, যে কারণেই তার প্রোডাকশানে ভালো ছবি হচ্ছিল না এবং ছবিগুলো সাকসেসফুল হচ্ছিল না। তারপরেই ওয়ারএফের ওপর একটা ট্যাগ লেগে যায় যে ইয়াশরাজ ফিল্মস তারা রোম্যান্টিক ছবি বানায় এবং খুব ভালো বানায়, পরপর সব রোম্যান্টিক বড় বড় সাকসেসফুল ছবি তাদেরই। পরবর্তী সময় আদিত্য চোপড়া সেটাকে একটা অন্য জোনে নিয়ে যায়, বাবার সাথে অনেক আর্গু হয় তাদের। কিন্তু এই যে ধুম ফ্র্যাঞ্চাইজি স্টার্ট করা বা একটা নিশ ফিল্ম বানানো, যেখানে একটা সুপারস্টারকে একটা চাক দে ইন্ডিয়ার মতো ছবি বানানো, এরকম ধরনের ডিসিশন কিন্তু সে নেয়, এবং সেগুলোও কিন্তু ভীষণভাবে এই প্রোডাকশন হাউসের ফরেই কাজ করে, সাকসেসফুল হয়। এবার যদি আজকে আপনারা ইয়াশরাজ ফিল্মসের এই কয়েক বছর ক্যালেন্ডার দেখেন, সেখানে কিন্তু আপনি আর পাবেন না একটা চাক দে ইন্ডিয়ার মতো ছবি, বা একটা রণবীর কাপুরের রকেট সিংয়ের মতো ছবি, বা আপনি পাবেন না একটা ভীষণ কালারফুল তারারাম্পামের মতো ছবি, বা একটা হাম তুমের মতো ছবি। তারা একই বছরে লাফাঙ্গে পরিন্দেও আনছে, তারা একই বছরে বদমাশ কোম্পানিও আনছে, তারা একই বছরে ব্যান্ড বাজা বাড়াতেও আনছে। আবার তারা পরবর্তী সময় একটা ডিটেকটিভ ব্যোমকেশ বক্সির মতো এক্সপেরিমেন্টাল ছবিও আনছে, আবার দম লাগাকে হাইসার মতো ছবি আনছে একই বছরে। তো এই হচ্ছে একটা প্রোডাকশন হাউসের ক্যালেন্ডার, যেখানে এত রকম ভ্যারাইটি রয়েছে, এত কিছু তারা এক্সপ্লোর করছে। কিন্তু এখন যদি আপনারা ওয়ারএফকে দেখেন, তাহলে ওয়ারএফের বিষয়টা হয়ে গেছে হচ্ছে হিট ফর্মুলা, সিকুয়ালের পর সিকুয়াল, এবং যখনই থার্ড পার্ট, সেকেন্ড পার্ট আসছে, সেগুলোর একদম পিন্ডি চটকে দেওয়া, ছবির যে অরিজিনালিটি সেটা পুরোপুরি ওয়েস্ট করা, যেই ডিরেক্টর যেই জোনটা বানিয়েছে তাকে সেই জোনটা না দেওয়া। একসময় তাদের হাতে কবির খানের মতো ডিরেক্টর রয়েছে, যে একটা নিউ ইয়র্কের মতো ছবি করছে, যে ছবি দেখে অডিয়েন্স মুগ্ধ হয়ে যাবে। সেই ডিরেক্টর এখন এই প্রোডাকশন হাউসে একেবারেই নেই, এবং তার ক্রিয়েট করে দেওয়া সিকুয়াল সেটা এমন একজন পরিচালক বানাচ্ছে যে ওই জোনের ডিরেক্টরই নয়। ফলত যে জিনিসটা ওয়ারএফের দ্বারা হচ্ছে সেটা হচ্ছে বড় ছবি তো আসছে, কিন্তু সেই ছবি নিয়ে আলাদা করে অডিয়েন্সের মধ্যে আর কোনো এক্সাইটমেন্ট নেই। আমি অনেক বেটার বলবো ধর্মা,
যে ধর্মাকে আপনি যতভাবে ক্রিটিসাইজ করুন, তারা কিন্তু একটা কেসারি চ্যাপ্টার 2 এর মতো ছবি আনে, তারা কিন্তু একই বছর একটা হোমবাউন্ড আনে। হ্যাঁ, সেখানেও ট্র্যাশ রয়েছে, কিন্তু একটা কিল ছবিও তারা আনছে। তো এই প্রোডাকশন হাউসে ভ্যারাইটি অ্যাটলিস্ট আছে, বা তারা ভ্যারাইটি দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, সেখানে খাজার খাজা কাজও আছে, কিন্তু ওয়ারএফ যেটা করছে শুধুমাত্র বড় ছবি, বড় রিলিজ, এবং যে বড় ছবিগুলো আসছে সেই বড় ছবিগুলো ওয়ার্ক করছে না। আপনি যদি পাঠানের আগেও দেখেন তাহলে একগুচ্ছ ফ্লপ, একগুচ্ছ বাজে ছবি। ইমিডিয়েটলি ওয়ারএফের কবির খান, শিমিত আমিন এরকম ধরনের পরিচালকদের সাথে আবার কোলাবরেট করা উচিত, আর একটু হলিউডের থেকে, হলিউডের ছবির স্টাইল থেকে দূরে থাকা উচিত। একটু ভালো কন্টেন্ট, ভালো গল্প, সবার আগে ইম্পর্ট্যান্ট হচ্ছে রাইটারকে গুরুত্ব দেওয়া, ভালো স্টোরি, ভালো স্ক্রিপ্ট, সেই দিকে ধ্যান দেওয়া, যেটা ওয়ারএফ বরাবর করতো। এবং যদি খুব ভালো করে দেখেনও, মানে সাইয়ারের আগে তো মোহিত সুরি খুব একটা অন্যান্য প্রোডাকশানে কাজ করেনি, একতা কাপুর, বিশেষ ফিল্মস বাদ দিয়ে। এবার সে ওয়ারএফকে একটা ম্যাসিভ হিট দিয়েছে, যে কারণে মোহিত সুরিকে আবার একটা প্রজেক্ট দিয়েছে, এবং সেটাও একটা রোম্যান্টিক মিউজিক্যাল ফিল্ম। এবার সেই ছবিটা দিয়েছে সাইয়ারা, ম্যাসিভ হিট হয়েছে বলেই। এবং দেখবেন ঠিক যে জোনের ছবি সাইয়ারা ওরকম কিছুই একটা বানাতে দেবে। যে ভ্যারাইটিটা ওদের কাছে ছিল সেই ভ্যারাইটির দিকে আর ওয়ারএফ যাচ্ছেই না। এবং আমি খুব বিশ্বাস করি যে প্রত্যেকটা লোকের একটা টাইম স্প্যান হয়। আদি চোপড়া সে একটা লম্বা সময় ধরে এই বিষয়টা মনিটরিং করেছে, যে কোন টাইমে ধুম আনা উচিত, কীরকম সাবজেক্ট হওয়া উচিত, এটা ওয়ার্ক করবে, এই টাইমে এই সুপারস্টারকে এরকম ব্যবহার করা উচিত। এটা লম্বা সময় ধরে ওর ডিসিশন ছিল, কিন্তু একটা টাইমের পরে তো সেও ব্যাকডেটেড হয়ে যাবে। এবার না, আদি চোপড়া সেই ব্যাকডেটেড হয়ে গেছে, এবং যে কারণে ওয়ারএফের যে কাজগুলো আসছে সেগুলোর মধ্যে বারবার ওই একই ভুল হচ্ছে। তো আমার মনে হয় তাদের না ওই নিউ একটা মাইন্ড আনা উচিত, যে বুঝতে পারবে, এবং পুরো বিষয়টা সব জায়গাতে এমনভাবেই কর্পোরেট হচ্ছে যেটা সবাই ফর্মুলা খুঁজছে, কিন্তু এর কোনো ফর্মুলা নেই। মানে সব রোগের ওষুধ একটাই, সেটা হচ্ছে ভালো রাইটার, ভালো স্ক্রিপ্ট রাইটার, এবং ছবির গল্পকে সবার প্রথমে প্রাধান্য দেওয়া, যেটা হচ্ছে না। এই কারণেই বলিউড এই সব স্তরে সব থেকে আগে ক্রিটিসাইজ হয়। দেখার ওয়ারএফ তারা পরবর্তী সময়ে কোন ছবি নিয়ে আসে এবং কোন ছবি ম্যাসিভ সাকসেসফুল হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন এই দুটো বিষয় নিয়ে। তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।